বলো কি বলছিলে, বলো কে কি বলছিলে স্যার তখন? বলছি একটা কোশ্চেন, ওটা কি করলে একটু হল করলে হবে কি? কোনটা? ও কোশ্চেন ছেড়ে দাও, যা হয়ে গেছে আর পাবে না। যে নাম্বার আসার আসবে, ওতে আর পিছনের কথা নিয়ে কোনো আলোচনা করে লাভ নাই। যে যে নাম্বার পাচ্ছ মোটামুটি পাচ্ছ, মোটামুটি 5 মাস সবাই পেয়ে যাচ্ছ। এখন ও হল করে কোনো লাভ নাই, ওটা যা তো হয়ে গেছে। নতুন করে কি করবে সেটা চিন্তা করো। এখন আমাদের এগোতে হবে সামনে, পিছনের দিকে তাকিয়ে দেখার সময় নেই। এখন সামনে দেখো। সামনে হলো এই, 1 নাম্বার হলো তোমাদের ওই মানে, একটা একটা ইয়ে ছিল, হিন্দুন ফুজলান নেসায়ে। আরে আমি তার কত বন্ধ করো, কথা বন্ধ করো। পরে 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 আলোচনা করে দেবো, তাহলে পরে বলবে। বিষয় হলো এই, যে আমাদের এখন সামনে এগোতে হবে। সামনে এগোনো বলতে কি, ইন্টারভিউ একটা বিরাট বড় আর্ট। ইন্টারভিউ কোশ্চেন স্যার, যারা বিভিন্ন ধরনের হতে যারা পারে। 36 পাচ্ছে তারা কি সকলেই কল পাবে কথা ইন্টারভিউর জন্য? মাঝখানে কেন কথা বলছো? আমি তার কথা বলছি, শেষ করে দাও। কোশ্চেন অ্যান্সারের সময় দেবো তো আমি। কিন্তু একা নয়, অনেকগুলো লোক আছে, 50-60 জন আছে। বিষয় হলো এই, যে এখন আমাদের এগোতে হবে সামনে। সামনে এগোতো রাস্তা হলো, ইন্টারভিউ একটা বিরাট বড় আর্ট। আর্ট মানে হলো এই, তোমাকে প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউর জন্য পরিপূর্ণভাবে। হয়তো কোনো কোশ্চেন করবে না, অনেক কোশ্চেন করতে পারে, কোনো অ্যাঙ্গেল থেকে যেন বাদ না যায়। আমি যারা 9-10-এ ইন্টারভিউ দিয়েছে, ওদেরও প্রস্তুতি মানে ট্রেনিং করিয়েছিলাম, ফলে ওরা বেশ ভালো করতে পেরেছে আলহামদুলিল্লাহ। বিষয় হলো, এক তো সাবজেক্টের প্রতি পুরো নজর, যেগুলো তুমি পরীক্ষা দিয়েছো, যেগুলো পড়েছো, পুরো তোমার সিলেবাসটা সম্পূর্ণ তোমার নজর থাকতে হবে। এছাড়াও তোমাকে কিছু স্পেশাল কোশ্চেন করতে পারে, বেসিক নলেজ, টিচিং পদ্ধতি, বিভিন্ন সমস্যা হঠাৎ হলো তার সমাধান কী করে করবে, অনেকগুলো বিষয় আছে। যেমন আমি ওদের 9-10-এও বলেছিলাম, তোমাদেরকেও বলছি বিষয়টা। তাহলে এই ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাকে খুব ভালো করে প্রস্তুত হতে হবে। যেমন যেমন তোমাকে প্রথম দিনে যখন যাবে, তুমি কল পাবে, যারা 36 বা তার উপরে আছো, 5 মার্কস মাই ডাকবে, সবাইকে ডাকবে। এরপরে যাদের নেওয়ার তার নেবে, ছাঁটা যা ছাঁটাই করবে। তো আমরা যারা 36 বা তার উপরে আছি, আমরা সবাই এলিজেবল, অর্থাৎ আমাদের কল আসবে ইন্টারভিউর জন্য। এখন আমাকে ইন্টারভিউ একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। এত 7-5 কি হলো হবে না ভাবে লাভ নাই। একাডেমিক মার্কস একটা বিরাট বড় ফ্যাক্ট, ওটা লাগবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিএড যা করে রেখেছো, তার নাম্বারটা লাগবে। ফার্স্ট ক্লাস থাকলে বেশি সুবিধা হবে, না হলে নাম্বার কম পাবে, কিন্তু চাকরি হবে। এর পাশাপাশি, স্যার, একটু কথা বলবো? আমার কথা শেষ হয়নি। এখন আমাদের যেটা করতে হবে সেটা নেই, আমাদের 1 নাম্বার, এখন থেকে আমাদের সময় নষ্ট না করে নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে হবে। রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার, অর্থাৎ তোমার যে সিলেবাসগুলো তুমি পড়েছো, পুরো সিলেবাসটা তুমি দেখতে হবে। যে কোনো ধরনের কোশ্চেন হতে পারে, সেগুলো আমি ধাপে ধাপে বলবো ইনশাল্লাহ। অ্যারাবিকদের আলাদা, আর থিওলজিদের আলাদা, ওগুলো আমি জানিয়ে দেবো কী ধরনের কোশ্চেন হতে পারে। আপাতত আমি 2-3টে বিষয় বলছি পূর্বের প্রস্তুতি। 1 নাম্বার, তোমাদের ইন্টারভিউর জন্য যদি ভেরিফিকেশান আগে হয়ে যায় ভিন্ন কথা, যদি ভেরিফিকেশান না হয়ে থাকে, তবুও হয়ে গেলেও সমস্ত কপিজ অরিজিনাল একটা ফাইলে, আর জেরক্স সেলফ অ্যাটেস্টেড একটা ফাইলে, দুটো নিয়ে যাবেন ওনার, চাক আর না চাক।
আবার বলছি, অরিজিনাল সমস্ত কপিস, তোমার আই কার্ড, এগুলি একটা কপি ফাইল থাকবে। সেলফ অ্যাটেস্টেড জেরক্স একটা ফাইল থাকবে। দুটো ফাইল তুমি ক্যারি করবে। 2 নম্বর কথা হলো, যখন তুমি যাবে ওই দিন তোমার পোশাক পরিচ্ছদ যেন সুন্দর হয়। সুন্দর মানে বিরাট চমকিলা এরকম নয়। একজন শিক্ষক কিংবা শিক্ষিকা হিসেবে যে পোশাক তার তোমার উপরে মানানসই হয়, সেই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন আয়রন করা ভালো পোশাক পরে তোমরা যাবে। চুল, ছেলেদের বিশেষ করে চুল, দাড়ি, গোঁফ যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে যেতে হবে। মেয়েরা যে ধরনের পোশাক পরুক, হিজাব পরুক আর যাই পরুক, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আয়রন করে ভালো করে ভালো জুতো পরে তোমরা এখান থেকে যাবে। এবারে ওখানে যাওয়ার পরে যেটা দরকার পড়বে তাহলে তোমরা কখনোই ভিতরে প্রবেশ করবে না অনুমতি ছাড়া। তোমাকে অনুমতি নিতে হবে। অর্থাৎ যতক্ষণ না বলবেন না যে ভিতরে এসো, কিংবা তোমাকে ডেকেছে ভিতর থেকে, গেটে তুমি যাওয়ার পরে আগে জিজ্ঞাসা করবে, স্যার আমি আসতে পারি, স্যার আমি আসবো। তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে, হিন্দু মুসলিম যাই থাক কোনো অসুবিধা নাই, তুমি আসসালামু আলাইকুম বলবে। বলার পরে এবার জিজ্ঞাসা করবে, স্যার আমি কি আসতে পারি? ওনারা বলবেন হ্যাঁ এসো। তখনই প্রবেশ করবে, যতক্ষণ ওরা অনুমতি না দেবে প্রবেশ করবে না, একদমই করবে না। দ্বিতীয় হলো, তোমাকে ভিতরে প্রবেশ করার পরে তুমি সঙ্গে সঙ্গে বসবে না, আবার অনুমতি নেবে, স্যার আমি কি বসবো? অনুমতি তোমাকে 2 জায়গায় নিতে হচ্ছে, একটা প্রবেশ করার পূর্বে আর একটা ভিতরে প্রবেশ করার পরে। আমি বসবো না বসবো না। 3 নম্বর পয়েন্ট, তোমার পকেটে যেন অবশ্যই কলম থাকে, কলম ভুলবে না। কোনো হালেই কলম ভোলা চলবে না। 4 নম্বর পয়েন্ট হলে তোমার সঙ্গে একটা সাদা কাগজ থাকতে হবে। যদি কোনো কারণে কিছু লিখতে বলে তো কাগজ খোঁজার যেন সময় নষ্ট না হয়, তোমার পকেটে একটা কাগজ থাকবে, ছোট হলেও থাকবে। এরপরে তোমাকে যে বিষয়ে প্রশ্ন করবে কেবলমাত্র সেই বিষয়ই বলবে। কিছু ছেলে মেয়েকে, স্টুডেন্টদেরকে দেখেছি পরীক্ষার খাতায় কিংবা বলতে বললে সবসময় বাড়িয়ে বলা অভ্যাস দেয়। যদি জিজ্ঞাসা করা হয় কুতুব মিনার কত সালে তৈরি হয়েছে, ও কুতুব মিনারের পুরো ইতিহাস বলা শুরু করে দেবে। মনে রাখতে হবে, ইন্টারভিউ হলো ব্রিফস, একেবারে তোমার সামারি, ইখতিসার, খুব শর্টে অল্প সময়ের ভিতরে টু দ্য পয়েন্ট উত্তর দিতে হবে। লম্বা চওড়া দুনিয়ার কথা বললে হবে না, আগে কোশ্চেন বুঝতে হবে, স্যার কি কোশ্চেন করেছেন। যদি কোনো কারণে কোশ্চেন বুঝতে না পারো, আমি বললাম স্যার সরি স্যার, এক্সকিউজ মি বলে আবার তুমি জিজ্ঞাসা করবে যে স্যার কোশ্চেনটা আরেকবার করুন, রিপিট করুন। ভালো করে কোশ্চেন বুঝে নেবে উনি কি চাইছেন, কি বলতে চাইছেন। টু দ্য পয়েন্ট, যে বিষয়ে উনি শুনতে চাইছেন ওই বিষয়ে একেবারে ইখতিসারের সঙ্গে সংক্ষিপ্ত আকারে ভালো মার্জিত ভাষায় অ্যান্সার করবে। বেশি লম্বা চওড়া সারা দুনিয়ার কথা বলতে যাবে না, কারণ ইন্টারভিউ মানেই হলো একেবারে হাতে অল্প সময়। অ্যারাবিকের ছেলে মেয়েদের ম্যাক্সিমাম কোশ্চেন অ্যারাবিকেই হবে।
অ্যাডভান্স আরবিকে বাংলাতেও কোশ্চেন করতে পারেন, আবার আরবিতেও কোশ্চেন করতে পারেন। তো বাংলায় সম্ভাবনা বেশি। কাউকে বাংলায় জিজ্ঞাসা করা হচ্ছে আর অ্যান্সার করছে সে আরবিকে, এর মতন গদ্য বা কেউ নাই। এরকম কিছু ছেলে মেয়ে আছে, জিজ্ঞাসা করাবে এক, বলবে আর এক। পাণ্ডিত্য। ভুল করেও কখনো ইন্টারভিউ হলে নিজের পাণ্ডিত্যর বহির্প্রকাশ করতে যাবে না, কিংবা এক্সপার্টের সঙ্গে কোনো বিষয়ে দ্বন্দ্বে যাবে না। এক্সপার্টের কোনো কথাকে তুমি কাটবে না। এগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এক্সপার্টের সঙ্গে কোনো বিতর্কে জড়াবে না, এক্সপার্টের কোনো কথা কাটবে না। এক্সপার্ট যে বিষয়ে জিজ্ঞাসা করছেন কেবলমাত্র সেই বিষয়ে বলবে, এবং উনি যদি বাংলায় বলেন তুমি কখনো আরবি বলবে না। উনি যদি আরবিতে বলেন তুমি ইংলিশে বলবে না। উনি যদি উর্দুতে বলেন তুমি বাংলায় বলবে না। যে ভাষায় উনি বলবেন বা যে ভাষায় শুনতে চাইছেন উনি, তুমি সেই ভাষায় কথা বলবে। কিছু লোকের আছে অল্প বিদ্যে ভয়ঙ্কর, হায়জা হয়ে যায়। ওই কথাটা সে বাংলায় লিখে ভালো লিখতে পারতো, আরবিতে লিখতে যে এমন কি লিখেছে সে নিজেই বুঝতে পারছে না। আমার একটা ছাত্র, তো তাকে আমি আরবি শিখিয়েছি, আরবি পড়িয়েছি। তো কোনো একটা তার কাছে গেছি কোনো কারণে, তো আমি কি যে আসসালামু আলাইকুম কেমন আছো, উত্তর আরবিতে করলো। আমি তাও বাংলায় বললাম তোর আব্বা মা কেমন আছে, ও আরবি উত্তর করলো। আমি যে কটা প্রশ্ন করছি বাংলাতে, ও উত্তর করছে আরবিতে। তো আমি দেখলাম যে এ মহাবেকুফ। আমি ওর সঙ্গে বেশি কথা বললাম না। আমি বললাম, ঠিক আছে পরে দেখা হবে। যে বিষয়ে গিয়েছিলাম আমি কথা বললাম না, চলে এলাম। এই জন্য ভালো করে ব্রেন ঢুকিয়ে নাও, যদি আরবিতে কোশ্চেন করে অবশ্যই আরবিতে উত্তর দেবে। আর যদি তোমাকে বাংলায় কোশ্চেন করে ভুল করেও আরবিতে উত্তর করবে না, এটা বেয়াদবি। এটা হলো এক্সপার্টকে ছাপিয়ে যাওয়া। মূল বিষয়ে পরের দিন বলবো, আজকে আমি জাস্ট বাইরের কথাগুলো বলছি। তাহলে তোমাকে এক্সপার্টকে ছাপিয়ে গেলে হবে না। এত আস্তে কথা বলবে না যে ওনাকে আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হয়। এত জোরে বলবে না কর্কশ কানে আওয়াজ বাজে। কিংবা তুমি কোনো কথা বুঝতে না পারলে জিজ্ঞাসা করে নেবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে, এবং সাবলীল ভাষায় নির্ভয়ে তুমি গুছিয়ে কতটুকু বলবে। মনে করো জিজ্ঞাসা করলো যে দার্জিলিং এর কি বিখ্যাত, উনি শুনতে চাইছেন কি বিখ্যাত, মানে কমলালেবু আর চার কথা বলতে চাচ্ছেন। তুমি দার্জিলিং এর পাহাড়, হিমালয়, হেন তেন, এটা ওটা, টয় ট্রেন, সব গল্প শোনা শুরু করলে, তখন বুঝবে এই ছেলে কিংবা এই মেয়ের শিক্ষকতা করার যোগ্যতা নাই। যদি থাকতো তাহলে এই সমস্ত গল্প করতো না, টু দ্য পয়েন্ট। অনেক ছেলে মেয়ে বলে স্যার আমি 10 পৃষ্ঠা লিখেছি, আমি 10 পেয়েছি। আর কেউ বলছে স্যার আমি 2 পৃষ্ঠা লিখে 50 পেয়েছি। তার কারণ হলো এই, 10 পৃষ্ঠা যদি লেখে, টু দ্য পয়েন্ট না লিখে যা চাওয়া হয়েছে তা লেখেনি, ও 1 নাম্বারও পাওয়ার যোগ্য নয়। পক্ষান্তরে যে 2 পৃষ্ঠা লিখেছে কিংবা হাফ পৃষ্ঠা লিখেছে, টু দ্য পয়েন্ট, ও ফুল মার্কস পাওয়ার যোগ্য। এই জন্য খুব ভালো করে বুঝতে হবে যে উনি কোশ্চেন কি করতে চেয়েছেন। জিজ্ঞাসা করো যে ইমাম বুখারী কবে জন্মগ্রহণ করেছে, তুমি ইমাম বুখারী 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছ, মোটেই নয়। যে বিষয়ে কোশ্চেন করা হবে, টু দ্য পয়েন্ট, কেবলমাত্র সেই বিষয়টুকু তুমি উল্লেখ করবে। তোমার কোশ্চেন করার পরে তুমি এমনভাবে অ্যান্সারিং করবে না যে কোশ্চেনের উপরে যেন আবার কোশ্চেন করা যায়, অর্থাৎ ওই বিষয়ে দ্বিতীয় কোশ্চেন করার সুযোগ তুমি দেবে না। এমনভাবে অ্যান্সার করবে না যেন আর একটা কোশ্চেন করতে পারে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো কথা?
এই জন্য এখন থেকে তোমাকে মাইন্ড তৈরি করতে হবে। কি মাইন্ড তৈরি করতে হবে? প্রত্যেকের ডায়েরি তৈরি করো, ওই ডায়েরিতে বিশেষ বিশেষ নোট করো। যেমন মনে করো যারা অ্যাডভান্স অ্যারাবিকে আছো, ইমাম বুখারী, ইমাম মুসলিম, সিয়ায়ে সিত্তার মনে করো 6 জন যে মুহাদ্দিসিন রয়েছেন, এদের নাম, এদের উপাধি, এদের উপনাম, এদের জন্ম, এদের মৃত্যু, এদের বইয়ের নাম। এরকমভাবে যারা অ্যারাবিকে আছো, সাবা মুআল্লাকা 7 জন কবির নাম, উপাধি, জন্ম, মৃত্যু, এরকম যত কবি আছে যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, নাম, জন্ম, মৃত্যু এগুলো করবে। এছাড়া সবচেয়ে বেশি যেটা প্রয়োজন পড়বে তা হলো সেলফ ইন্ট্রোডাকশন, তোমার নিজের পরিচয়। আর তাআরুফুন নাফসি, নিজের পরিচয়, অ্যারাবিক এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে। এটা মোটামুটি 90% ধরে রেখে দাও। তোমাকে ওখানে গেলেই বলবে তুমি তোমার পরিচয় করাও। তো আরবিতে এবং ইংলিশে নিজের পরিচয়টুকু সুন্দর করে গুছিয়ে সাবলীল ভাষায়, কোথাও আটকাবে না, এইরকমভাবে তোমাকে তৈরি হতে হবে। এটা একেবারে ইন্টারভিউর জন্য মাস্ট। বিভিন্ন বিষয়ে কোশ্চেন অ্যান্সার যেমন থাকবে, যেমন মনে করো আদাদ মাদুদের কায়দা, এটা অ্যাডভান্স অ্যারাবিক সবাইকে জিজ্ঞেস করতে পারে। 96 জন মহিলা, 115 জন ছাত্রী, 15,000 স্কুল, এরকম ধরনের বিভিন্ন কথা। তো আদাদ এবং মাদুদের কায়দা তোমাকে খুব ভালো করে কণ্ঠস্থ, ঠোঁটস্থ এবং হৃদয়ঙ্গম করতে হবে। পাশাপাশি আরবিতে এবং ইংলিশে নিজের পরিচয় এবং যে সাবজেক্ট, ওই সাবজেক্ট সম্পর্কে তোমার একটা ধারণা থাকা দরকার, বেসিক। যেমন থিওলজি পড়ে আমার কী লাভ, ভবিষ্যৎ কী? অ্যারাবিক কেন পড়বো আমি? অ্যারাবিকের ভারতে কি কি স্কোপ রয়েছে? অ্যারাবিকের এবং থিওলজির বহির ভারতে, ইউরোপে, আমেরিকাতে, আফ্রিকাতে কি কি স্কোপ রয়েছে চাকরির? অনেকে জিজ্ঞাসা করলে আল্লাহ রসুলের ভাষাতেই শিখেছি। এ তো ভালো কথা, কিন্তু এটা যথেষ্ট নয়, কারণ এর সঙ্গে আমাদের জীবিকার সম্পর্ক আছে। জীবিকা নির্বাহের ব্যাপারে অ্যাডভান্স অ্যারাবিক কিংবা অ্যারাবিক পড়ে আমার লাভ কি হবে? এরকম ধরনের বহু বিষয় রয়েছে। মনে করো তুমি সিঁড়ি উঠলে, জিজ্ঞাসা করলো কটা সিঁড়ি পেয়ে এসছো, তোমার মাথায় হাত। কিসে করে এসছো? বাসে করে এসছে। কত নম্বর বাসে? স্যার দেখা হয়নি। এরকম ছোটোখাটো উপস্থিত অনেক কিছু কোশ্চেন হতে পারে, ইনশাআল্লাহ সেগুলো ধাপে ধাপে আমি বলবো। আপাতত তোমরা তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল একটা ফাইল তৈরি করবে, জেরক্সের সেলফ অ্যাটেস্টেড একটা ফাইল তৈরি করবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ নেক্সট আমি শুরু করাবো ইনশাআল্লাহ, অ্যারাবিকে এবং ইংলিশে নিজের পরিচয় একেবারে কনফিডেন্সের সঙ্গে ক্লিয়ারলি তুমি তোমার পরিচয়টা যেন ওখানে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করতে পারো, এটা দেখুন দেখা হবে ওখানে। তারপরে আরও অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা পরপর ধাপে ধাপে আলোচনা করবো। বলে এবার কী কী বলছিল বলে এবার একটা আদব শেখানো সবাই, সেটা হলো এই, যখন কোনো স্যার বা কেউ কথা বলবে বা পড়াবে, মাঝখানে কেউ কথা বলবে না। একটা পরম্পরা থাকে পড়ানোর বা বলার, মাঝখানে ব্রেক করলে পুরো জিনিসটা উল্টে যায়। এই যে আমার প্রয়োজন জানবো কিন্তু আমি অপেক্ষার সুযোগে অপেক্ষা করা, এটা একটা তারবিয়াত শেখার আছে। মাঝখানে কখনোই কথা বলতে নেই।
যেমন স্যার ক্লাসে পড়াচ্ছে, আমি তো খুব অসন্তুষ্ট। ক্লাস পড়াচ্ছি, ছাত্রদের আসসালামু আলাইকুম স্যার, আসবো। ওই জন্য আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুটো গেটে, আমি ঢোকার পরে এই গেটটা বন্ধ করে দিই, পিছু আরেকটা গেট আছে ওখান থেকে ঢোকো, এবং কোনো কথা বলবে না, আসবে বসবে। কারণ মাঝখানে কথা বললে যে একটা অ্যাটেনশন থাকে নষ্ট হয়ে যায়। বলো কে কি বলছে, বলো কে কি কোশ্চেন করতে বলে পারে। এবারে কার কি কোশ্চেন ছিল বলো। 23-25 বিএডটা কি সুযোগ পাবে? হ্যাঁ, বুঝতে পারলাম না। 23-25 বিএড যাদের 23-25 তারা কি সুযোগ পেতে পারে? এখন এইসব বিষয়গুলো তো কমিশন বলবে, কমিশন বলবে, তবে পাওয়ার সম্ভাবনা আছে, পাওয়ার সম্ভাবনা আছে। কারণ দুটো নিয়ম ফলো করে ওরা। একটা নিয়ম ফলো করে পরীক্ষা দেওয়া পর্যন্ত বিএড আছে কি নেই, কিংবা যখন ফর্ম ফিল আপ করছিল ওই পর্যন্ত দেখে। আর একটা ইন্টারভিউ ডেটে, ইন্টারভিউ ডেট পর্যন্ত যদি কেউ বিএড এর সার্টিফিকেট নিয়ে আসতে পারে ওটাকেও গ্রান্ট করে। এইটুকু রুলস আছে। এছাড়া ওদের রুলসে পরিবর্তন হলে হতে পারে, সেটা কমিশন নিজে বলবে, সেটা আমরা বলবো না। নেক্সট। স্যার একটা জিনিস বলছিলাম যে মানে রমজান মাস সামনে, তো রমজানের আগে কি স্যার হওয়ার কিছু সম্ভাবনা আছে স্যার? ওটা তো কমিশন বলবে, ওটা আমরা বলতে পারবো না। তো ওরা স্যার এতটুকু আপনি বলেছে, মানে জানেন না? ওরা এতটুকু বলেছে, আমরা তাড়াতাড়ি চেষ্টা করবো। আচ্ছা, যেটা ইন্টারভিউ হবে স্যার, যেটা ওটা মানে যোগের বিষয়টা কেমন ভাবে হবে, মানে ধরেন যে এখন যেটা প্রাপ্ত নম্বর আর যেটা ইন্টারভিউ নম্বর যেটা। ওরা সংযোগ করবে, ওরা ইন্টারভিউ নাম্বার যা দেবে, ওরা যে নাম্বার পেয়েছো, একাডেমিক স্কোর, ওই মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক মিলে সব যোগ করবে, করে এবারে ভর্তি নিতে দেয়। যে পর্যন্ত নেবে নেবে, বাকি কিছু ওয়েটিং লিস্টও রাখবে। মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিএড, এই নাম্বারগুলো যোগ হবে, এবং তুমি রিটেন পরীক্ষা কি পেয়েছো ওটা যোগ স্যার হবে। স্যার আমাদের তো মনে হয় একাডেমিক স্কোর নাই। তোদের 958? না গাইডলাইন স্যার, অনুযায়ী তো মাদ্রাসা নেই। সম্ভবত একাডেমিক স্কোর নেই। নেই, তুমি নেই। জি না, নেই। জি না। যদি না থাকে তাহলে তোমাদের ওই রিটেনে যেটা পাস করেছো ওই নাম্বার, এই নাম্বার যোগ হবে, ইন্টারভিউ করতে পারছো। স্যার বলছিলাম যে থিওলজিতে যেটা লিখিত পরীক্ষা হলো মেন সাবজেক্ট, ওটার উপরে কাট অফ হবে নাকি 5 নাম্বার পেলেই তারা ডাক পাবে? কাট আপ করেই তো, তো তো লিখেই দিয়েছে কাট আপ হবে, তো লিখেই দিয়েছে কাট আপ হবে। তাহলে cut off যারা হওয়ার, 36, হ্যাঁ, যারা 37 পাবে তারা কি ডাক পাবে? পাওয়া তো উচিত, যেহেতু ওরা অ্যানাউন্স করেছে 36-এ পাস, 36 কিংবা তার উপরে পেলে তাকে কল করতে হবে নিয়ম অনুযায়ী। তাই যেহেতু ওরা ওয়েবসাইটে নিজেরাই পাবলিশ করেছে সিস্টেমটা, তো নিজেদের তৈরি করা সিস্টেমে পরিবর্তন যাবে না। ওটা তো ওটা তো যদি 36 পেলে কোয়ালিফাই করবে মেন এক্সাম, কিন্তু যদি ওদের 1.5 রেশিও অনুযায়ী যদি ক্যান্ডিডেট হয়ে যায়, তাহলে তো উপর থেকে কাট অফ লাস্ট যেখানে আসবে সিস্টেম সেখানেই তো বানাবে, শেষ হয়ে যাবে। কোনোটা নিজাম বানাবে ওরা, কোনো সিস্টেম ওরা বানাবে। রেশিও দিয়ে ডাকবে নাকি গড়ে ডাকবে, কিছু একটা সিস্টেম বানাবে। ওগুলো সম্পূর্ণ কমিশনের ব্যাপার, ওগুলো আমাদের সঙ্গে সম্পর্ক নেই। আমাদের আচ্ছা স্যার, ওই একটা প্রশ্নের কথা হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওই হিন্দুন ফজলান নিসাই, ওটা তাফজিলের কুল হবে না? কি হবে? মানে তাফজিলে কুল কুল
সুপারলেটিভ। হিন্দুন হিন্দুন ফুজলার আমার একটা নেসা জিনিস, এ। তোমার মাথা ওইটা শুরু হচ্ছে এখন যে কাজ করছে হয়ে যাক, ওইটা নিয়ে এত মাথা খারাপ কেন? জি হচ্ছে অন্য কোনো আলোচনা হয়ে যাক। স্যার বলছি থিওলজিতে কত পেলে একটা আশা করা যায় যে হতে পারে চাকরি? চাকরির কথা তো কেউ নিতে পারে, কেউ বলতে পারে তাই কথা। পাস করলে ওপর থেকে নেওয়ার নাম্বার যত বেশি হবে তত সুবিধা হবে। এবার ইন্টারভিউতে একটা নাম্বার আছে, সেই নাম্বার এই নাম্বার যোগ করে ওপর আল্লাহ কিসমতে রাখে হয়ে যাবে। কি হবে তো আল্লাহ ভালো জানে, কার চাকরি হবে কার হবে না আল্লাহ ভালো জানে। আমরা চেষ্টা করতে পারি, আমাদের কাজ চেষ্টা করা, মেহনত করা, শ্রম দেওয়া, এগিয়ে যাওয়া। আর ইমান মাইনাল খৌফি ওয়ার রাজা, আশাও রাখতে হবে উচ্চমানের, ভয়ও করতে হবে, দুইয়ের মাঝে ইমান। স্যার জি স্যার। ভ্যাকান্সি বাড়ার কোনো সম্ভাবনা আছে কি? হ্যাঁ ভ্যাকান্সি বাড়ার কোনো সম্ভাবনা আছে কি? আছে, সম্ভাবনা আছে। স্যার বলছিলাম যে ইন্টারভিউতে যদি অ্যাটেন্ডেন্ট করা যায়, শুধু মানে ওখানে হাজির হওয়া যায়, তো সব থেকে কম নম্বর কত দিতে পারে স্যার? হয় 5 নয় 6 এমনি দেয়, শুধু পৌঁছে গেলেই 5-6 দিয়ে দেয়। কিছু বলতে পারবো না পারো। বলছি বলছি স্যার, যে সমস্ত অ্যাডভান্স অ্যারাবিকের আউট অফ সিলেবাস কোশ্চেন এসছে, যে চ্যালেঞ্জ করার সুযোগ দিয়েছে স্যার, যদি আমি একজন একটা কোশ্চেনের চ্যালেঞ্জ করলাম, তো সেই কোশ্চেনের উত্তরটা আমি সহ সবাই পাবে তো, সবাই পাবে, যত ক্যান্ডিডেট আছে? সবাই পাবে। থ্যাংক ইউ স্যার। স্যার কমিশন থেকে নাকি বলেছেন যে যারা চ্যালেঞ্জ করবে তারাই শুধু পাবে, এরকম শুনলাম আর কি। না না না, আমি দেখেছি, নোটিশ দেখেছি, ওরকম লেখা নেই। চ্যালেঞ্জ করার জন্য একটা পয়সা বলেছে মনে হয়, কত একটা পয়সা লাগবে না। হ্যাঁ, একটা ড্রাফট না কত দিতে তাহলে একবার কিছু আসবে না। স্যার, তাহলে তো স্যার, স্যার তাই যদি হয় স্যার, একজন যদি চ্যালেঞ্জ করে তাহলে সবাই যদি নাম্বার পায়, তাহলে তো স্যার ওটা কেউ করবে না, কয়েকজন মিলে কয়েকটা অ্যান্সার শিট এগনেস্ট থেকে চ্যালেঞ্জ করবে আর সবাই না বেনিফিট পেয়ে যাবে। তাহলে স্যার যে ইন্ডিভিজুয়াল রোল নাম্বার নিচ্ছে, না না, যদি চ্যালেঞ্জ কেউ করে যে আউট অফ সিলেবাসের, তার ব্যক্তিগত ভিন্ন কথা। ও আউট অফ না, আউট হ্যাঁ অফ স্যার বলছিলাম সিলেবাসের যে যদি আউট অফ চ্যালেঞ্জ করে সিলেবাসের হবে, ক্ষেত্রে, আর ব্যক্তিগত কোনো হ্যাঁ কিছু স্যার আউট বলছি অফ আউট অফ, সিলেবাস নয় স্যার। স্যার আউট অফ সিলেবাসের চ্যালেঞ্জের কথা বলেই নি এরা, এরা বলেছে অ্যান্সার কি এগনেস্টে চ্যালেঞ্জ। তাহলে আউট অফ সিলেবাসের ক্ষেত্রে চ্যালেঞ্জ করার কোনো অপশনই নেই, না তো হবে না। ওটা কেস করা যেতে পারে। আমি বলেছি স্যার আউট অফ গতবারে সিলেবাস যদি কোনো কেউ চ্যালেঞ্জ করে, সেটা নাম্বার 6 হবে। হ্যাঁ স্যার স্যার গত আউট অফ সিলেবাসের জন্য পর্ষদে স্যার ফোন করেছিলাম স্যার স্যার, যে হ্যাঁ বলছেন যে অপশন নেই, আমরা পর্ষদে শোনো, ফোন এইসব করেছি, আনুষঙ্গিক পর্ষদ থেকে কথা বেশি বলেছে বলে লাভ নাই। এইসব আনুষঙ্গিক আউট অফ কথা, সিলেবাসের। শোনো, এইসব আনুষঙ্গিক কথা, এডিশনাল কথা বলে কোনো লাভ নাই। এগুলো করে বেকার মতন কি করে লাভ হবে না। এখন যেটা হলো এই যে সম্ভাব্য মোটামুটি তোমাদের যা দেখছি ম্যাক্সিমাম ছেলে নাম্বার ভালো আছে ছেলে মেয়েদের, তো তার জন্য তোমরা ইন্টারভিউ প্রস্তুতি নাও, পড়াশোনা করো, ওয়েট করো। সেই তোমরা নিজেই পড়াশোনা করতে নিজেই করতে পারো। যদি মনে করো স্যার আপনার গাইড দরকার, আমি করাবো সেইভাবে রেগুলার, বা সপ্তাহে 2-3 দিনের ক্লাস করাবো। ক্লাস করিয়ে সেইভাবে পুরো ইন্টারভিউর জন্য যেমন ওদেরকে 9-10 করিয়েছি এভাবে করিয়ে দেবো। এইগুলো করো, বাকি এবারে যেটা হবে সেটা হবে, কি হবে কি হবে না সবাই বলবে কথা। এখন এই সমস্ত কথা আমি স্যার, স্যার আমি বলছিলাম ওই গতবার এই 9-10 আমরা চ্যালেঞ্জ করেছিলাম, তো নাম্বার সকলেই পেয়েছে। আমরা ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ করেছিলাম বলছি, কিন্তু নাম্বার সকলেই পেয়েছে। ওই যে নিয়ম তো চাই। ঠিক আছে, আপাতত মোটামুটি একটু প্রস্তুতি সময় নেওয়া, পড়াশোনা করো, তারপরে আমরা কমিশনের দিকে তাকিয়েও থাকি।
আর আমরা ক্লাসও চালু করে দিই আস্তে আস্তে, এগোতে থাকি আমরা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আবার কবে কি ক্লাস হয় আমি সামনে বলে দেবো করি, বলে সেইভাবে সেটিং করে ক্লাস শুরু করা যাবে ইনশাল্লাহ। পড়তে থাকো, প্রস্তুতি নাও, চেষ্টা করো, ঘাবড়ানোর কোনো দরকার নেই, কিসমত থাকলে ইনশাল্লাহ হবে। এবারে সিট বাড়ার কথা আছে, এটা একটা ভালো আশার দিক, সিট বাড়লে লোকও বেশি নেবে, মোটামুটি বাকি আল্লাহ দিলে চাইবে সেটা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।